পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজ এক ঐতিহাসিক দিন। দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াই, শহীদ মিনারের নিচে আন্দোলন এবং হাজারো প্রতীক্ষার পর আজ সুপ্রিম কোর্ট ডিএ মামলায় তার চূড়ান্ত রায় ঘোষণা করল। রাজ্য সরকারকে বড়সড় ধাক্কা দিয়ে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডিএ কোনো দয়ার দান নয়, এটি কর্মচারীদের আইনি অধিকার। In dearness allowance war that is escalating as it has come as a big blow to Mamata Banerjee. The Supreme Court has told the Mamata government to hike dearness allowance. আজকের ভিডিওতে আমরা এই মামলার সম্পূর্ণ ইতিহাস, আদালতের পর্যবেক্ষণ এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ডিএ মামলার শুরুটা হয়েছিল 2016 সালে। সেই সময় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাকে মামলা দায়ের করে। তাদের মূল দাবি ছিল দুটি। প্রথমত, মহার্ঘ ভাতা বা ডিএ কোনো দয়া নয়, এটি কর্মচারীদের আইনগত অধিকার। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের ডিএর যে বিশাল ফারাক তা মেটাতে হবে। 2017 সাল স্যাট প্রথমে আবেদনটি খারিজ করে দেয়। এরপর কর্মীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অগস্ট 2018 সাল কলকাতা হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দেয়। আদালত জানায়, ডিএ পাওয়া সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। 2019 সাল হাইকোর্টের নির্দেশের পর স্যাট পুনরায় মামলাটি শোনে এবং রাজ্য সরকারকে নির্দেশ দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ বকেয়া মেটাতে। 20 মে 2022 সাল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ মামলার ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোড় ঘুরিয়ে দেওয়া রায় দিয়েছিলেন। মূলত এই রায়ের উপর ভিত্তি করেই মামলাটি পরবর্তীতে সুপ্রিম কোর্টে গড়ায়। ডিভিশন বেঞ্চ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের আগের রায়কে বহাল রাখে। আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক ও আইনি অধিকার, এটি কোনোভাবেই রাজ্য সরকারের দয়ার দান হতে পারে না। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হয়। আদালত নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে অর্থাৎ 19 অগস্ট 2022-এর মধ্যে কর্মীদের সমস্ত বকেয়া ডিএ বা অ্যারিয়ার্স মিটিয়ে দিতে হবে। আদালতের দেওয়া 3 মাসের সময়সীমা পার হওয়ার পরেও রাজ্য সরকার টাকা না মেটা নয়, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ এবং অন্যান্য সংগঠন এই বেঞ্চেই আদালত অবমাননার মামলা দায়ের করে। এই মামলার চাপেই রাজ্য সরকার পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে গিয়েছিল, তার পেছনে মূলত 3টি বড় কারণ ছিল। প্রথমত, বিপুল আর্থিক বোঝা বা ফাইন্যান্সিয়াল লিয়াবিলিটি। রাজ্য সরকারের প্রধান যুক্তি ছিল যে হাইকোর্টের নির্দেশ মেনে যদি কেন্দ্রীয় হারে বকেয়া মেটাতে হয় তবে এককালীন প্রায় 41,000 থেকে 43,000 কোটি টাকা খরচ হবে। রাজ্য সরকারের দাবি ছিল এত বড় অঙ্কের টাকা মেটানোর মতো আর্থিক সংস্থান রাজ্য কোষাগারে মুহূর্তে নেই এবং এটি করলে রাজ্যের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি ব্যাহত হতে পারে। দ্বিতীয়ত, ডিএর প্রকৃতি নিয়ে বিতর্ক বা নেচার অফ ডিএ। রাজ্য সরকার হাইকোর্টে দাবি করেছিল যে পশ্চিমবঙ্গ সার্ভিস রুল অনুযায়ী ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়, বরং এটি সরকারের একটি বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। সহজ কথায়, সরকার চাইলে দিতে পারে, কিন্তু দিতেই হবে এমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই। হাইকোর্ট এই দাবি প্রত্যাখ্যান করায় রাজ্য সুপ্রিম কোর্টে গিয়ে পুনরায় এই আইনি ব্যাখ্যা যাচাই করতে চেয়েছিল। তৃতীয়ত, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা AICPI বিতর্ক। রাজ্যের যুক্তি ছিল যে কেন্দ্র এবং রাজ্যের মহার্ঘ ভাতা দেওয়ার মাপকাঠি এক হতে পারে না। কেন্দ্র দেয় সারা ভারতের গড় মূল্যবৃদ্ধির ভিত্তিতে, কিন্তু রাজ্য সরকার তার নিজস্ব সামর্থ্য এবং স্থানীয় মূল্যবৃদ্ধির হার বিচার করে ডিএ দেয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় হারে ডিএ দেওয়াটা রাজ্যের সার্বভৌম আর্থিক অধিকারে হস্তক্ষেপ বলে তারা মনে করেছিল। রাজ্য সরকার এই মামলায় তাদের যুক্তি পেশ করার জন্য দেশের শীর্ষ স্তরের আইনজীবীদের নিয়োগ করেছিল। মূলত অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল এবং মুকুল রোহতাগি বিভিন্ন সময়ে রাজ্যের হয়ে সওয়াল করেন। সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর পক্ষ থেকেও প্রবীণ আইনজীবী ফিরোজ এডুলজি এবং অন্যান্যরা লড়াই চালান।
5ই ফেব্রুয়ারি 2026 সাল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে 2008 থেকে 2019 সালের মধ্যে যে বিপুল পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার 25% আগামী 31শে মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে। বকেয়ার বাকি 75% কিভাবে এবং কবে মেটানো হবে তা নির্ধারণ করতে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। এই কমিটিতে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের রিপ্রেজেন্টেটিভ। টাকা মেটানোর পর রাজ্যকে আগামী 15ই মে 2026-এর মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। এই রায় শুধুমাত্র বর্তমান কর্মীদের জন্য নয়, মামলা চলাকালীন যারা অবসর নিয়েছেন তারাও এই সুবিধা পাবেন। সুপ্রিম কোর্টের কিছু কঠোর মন্তব্য আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত অত্যন্ত কঠোরভাবে জানিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএ কোনো দয়ার দান বা অনুদান নয়, এটি মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখার জন্য কর্মচারীদের একটি আইনি অধিকার বা লিগালি এনফোর্সেবল রাইট। রাজ্য সরকার বারবার আর্থিক সংকটের যে যুক্তি দিয়েছিল, আদালত তা খারিজ করে দিয়েছে। বেঞ্চ জানিয়েছে, রাজ্য যখন অন্যান্য উৎসব বা প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করছে, তখন কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখার ক্ষেত্রে তহবিলের অভাবের যুক্তি গ্রহণযোগ্য নয়। আদালত উল্লেখ করেছে যে বেতন এবং ভাতা হল সম্পত্তির অধিকারের মতো বা প্রপার্টি রাইট, যা সংবিধানের 300A অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষিত পায়, তাই যথাযথ কারণ ছাড়া এটি আটকে রাখা যায় না। আদালত পর্যবেক্ষণ করেছে যে প্রত্যেকটি রাজ্যের নিজস্ব বেতন কাঠামো থাকে, তবুও দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় হারের সাথে রাজ্যের হারের আকাশ-পাতাল পার্থক্য বজায় রাখা কর্মচারীদের মনোবল ভেঙে দেয়। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক প্রায় 40% কাছাকাছি। 2026-এর বাজেটে রাজ্য সরকার অতিরিক্ত 4% ডিএ ঘোষণা করলেও সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্যকে প্রায় 10,000 কোটি টাকা প্রথম কিস্তিতে এবং মোট বকেয়া বাবদ প্রায় 41,000 থেকে 43,000 কোটি টাকা খরচ করতে হতে পারে। এই রায় শুধুমাত্র টাকার লড়াই নয়, এটি ছিল সম্মানের লড়াই। আন্দোলনরত সংগঠনগুলোর পক্ষ থেকে এই রায়কে সত্যের জয় এবং লড়াইয়ের জয় হিসাবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এখন সবার নজর নবান্নের দিকে। রাজ্য সরকার কি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা মেটাবে, নাকি আবারও সময় চাইবে? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।